হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা গ্রুপ 15-এর নিটের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়েছে সেগুলো একটু ডিসকাশন করব। তো সব থেকে প্রথমেই যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস নাইট্রোজেন এক্সিবিটস হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, অর্থাৎ কোন যৌগটাতে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে সবচেয়ে বেশি, মানে হাইয়েস্ট। তো এখানে আমরা দেখে নেব যে কীভাবে আমাদের অক্সিডেশন স্টেটগুলো বের করতে হয়। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা জানি যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কম এবং নাইট্রোজেনের হচ্ছে বেশি। তাহলে যথারীতি কী হবে, আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস চার্জ বসবে আর নাইট্রোজেনের ক্ষেত্রে মাইনাস চার্জ। তো চারটে হাইড্রোজেন আছে, চারটের জন্য আমরা এখানে প্লাস 4 বসাবো, কারণ আমরা জানি হাইড্রোজেনের চার্জ হচ্ছে +1। তাহলে চারটের জন্য +4 বসলো। তাহলে টোটাল এটাকে যদি আমি -4 করি তাহলে আমার টোটালটা কত চলে আসবে, 0 চলে আসবে। তাহলে এখানে দেখো, দুটো নাইট্রোজেন পরমাণুর জন্য চার্জ হচ্ছে -4, তাহলে একটা নাইট্রোজেনের জন্য আমার চার্জ হয়ে যাবে -2। তাহলে প্রথম যে যৌগটা আছে সেখানে আমার নাইট্রোজেনের চার্জ হয়ে গেল কত, -2। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে 0। বেশ, পরেরটাতে কি হচ্ছে, পরেরটাতে দেখো হাইড্রোজেনের জন্য আমরা +1 বসাবো, তাহলে N3-র জন্য আমরা -1 বসাবো। তাহলে তিনটে নাইট্রোজেনের জন্য আমার -1, তাহলে একটার জন্য আমার হয়ে যাবে -1/3। এই হচ্ছে ব্যাপার। পরেরটাতে চলে আসি, পরেরটাতে দেখো এখানটা +3, তাহলে এখানটা হচ্ছে -3, তাহলে একটা নাইট্রোজেনের জন্য আমার হয়ে গেল -3। লাস্টেরটাতে চলে আসছি, লাস্টেরটাতে আমার NH2OH দেওয়া আছে, তার মানে দুটো হাইড্রোজেনের জন্য আমি +2 বসালাম, অক্সিজেনের জন্য আমি -2 বসালাম, হাইড্রোজেনের জন্য আমি +1 বসালাম। ঠিক আছে, তাহলে এখানে আমার নাইট্রোজেনের জন্য কত বসাতে হবে, -1। তাহলে টোটালটা আমার কত চলে আসবে, 0। যেমন আগেরগুলোতে টোটাল আমার সব 0 এসেছে, তাহলে এখানে আমার টোটালটা 0 চলে আসবে। তাহলে এখানে আমার নাইট্রোজেনের জন্য কত হয়ে গেল, -1। এই হচ্ছে অক্সিডেশন স্টেটের ব্যাপার। বেশ, তাহলে এখানে সবথেকে বেশি অক্সিডেশন স্টেট দেখো অপশান সি। ঠিক আছে, তার কারণ এখানে -1/3 রয়েছে, -1/3-এর ভ্যালু বাকিগুলোর তুলনাতে অপেক্ষাকৃতভাবে বেশি। যদি আমার প্রশ্ন আসতো সব থেকে কম কোথায় হবে, তাহলে আমার কোনটা হতো, বি এর অপশানটা হতো NH3। 2 নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে এটা আমার উত্তর হতো। নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে কত, -3 এখানে। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন, নাইট্রোজেন ফর্মস N2 বাট ফসফরাস ডাজ নট ফর্ম P2, অর্থাৎ নাইট্রোজেন যেমন N∼N ফরমেশন করতে পারে, ফসফরাসের ক্ষেত্রে কিন্তু এরকম P2 দেখা যায় না। ফসফরাসটা আমাদের অবস্থান করে P4 আকারে। ঠিক আছে, এরকমভাবে ফসফরাসের হয় গঠনটা। তার কারণ একটাই, যে 2 নম্বর অপশানে যেটা দেওয়া রয়েছে যে ফসফরাসের ক্ষেত্রে P∅P∅ বন্ডিংটা খুব দুর্বল প্রকৃতির হয়, তাই এক্ষেত্রে আমাদের ফসফরাস P2 ফরমেশন করতে পারে না। ঠিক আছে, বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে পাই বন্ডিং হতে গেলে আমাদের নাইট্রোজেনের যেমন দুটো পাই বন্ডিং রয়েছে, একটা সিগমা বন্ড রয়েছে, দুটো পাই বন্ড রয়েছে। তাহলে পাই বন্ডিং হওয়ার জন্য আমাদের P∅P∅ যে বন্ডিংটা, সেই P∅P∅ বন্ডিংটা স্ট্রং হতে হবে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই P∅P∅ যে বন্ডিং, সেই P∅P∅ বন্ডিংটা হচ্ছে স্ট্রং, এবং ফসফরাসের ক্ষেত্রে P∅P∅ বন্ডিংটা অতটা স্ট্রং হয় না, তার কারণ ইলেকট্রোনেগেটিভিটি কম এবং ফসফরাসের সাইজটা হচ্ছে নাইট্রোজেন অপেক্ষা অনেকটাই বেশি। তাই যেহেতু P∅P∅ বন্ডিংটা ফসফরাসের ক্ষেত্রে উইক, তাই আমাদের এখানে কোনো রকম পাই বন্ড ফরমেশন হয় না। বেশ, নেক্সট হচ্ছে যে কোনটা আমাদের সবথেকে বেশি অ্যাসিডিক, আমার অপশান আকারে দেওয়া আছে N2O5, আমার দেওয়া আছে P2O5, আমার দেওয়া আছে AS2O5, আমার দেওয়া আছে Sb2O5। তো আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ওয়াইজ আস্তে আস্তে এটা ওপর থেকে নিচের দিকে নামা হচ্ছে। আমরা অ্যাসিডিটি অর্ডার আমরা জানি যে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর নিচের দিকে হচ্ছে কমে। তাহলে ওপর থেকে নিচে কমে আর পর্যায় বরাবর বাড়ে। তাহলে ওপর থেকে নিচে কমে মানে আমার এখানে N2O5 এর হায়েস্ট হবে, তারপরে আমার P2O5টা তার থেকে কমে যাবে, তার থেকে কম হবে S2O5, তার থেকে কম হবে Sb2O5। তাহলে আমার এখানে হায়েস্ট বলেছে, হায়েস্ট অ্যাসিডিক বা মোস্ট অ্যাসিডিক হচ্ছে আমার N2O5। বেশ, এই গেল। আচ্ছা, 41-এর যে প্রশ্নটা, 41-এর প্রশ্নটা এখানে অপশানটা দেওয়া রয়েছে, এখানে এটা কেটে গেছে। তো আমি এখানে কোশ্চেনটা জাস্ট বলে দিচ্ছি যে কোশ্চেনটা ছিল এখানে ডাইপোল মুভমেন্ট কার হায়েস্ট সেটা জানতে চেয়েছিল। ঠিক আছে, ডাইপোল মুভমেন্টের অর্ডারটা আমার কোশ্চেন ছিল।
ডাইপোল মোমেন্ট অর্ডার, ঠিক আছে, কার হায়েস্ট সেটা পরীক্ষাতে জানতে চেয়েছে, ঠিক আছে। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো এই ডাইপোল মোমেন্টের অর্ডারটা হায়েস্ট হবে, কারণ এই হচ্ছে আমার অ্যামোনিয়ার গঠন পিরামিডাল টাইপের। এখানে লোন পেয়ারটা উপর থেকে টানবে, আর এখানে ডাইপোল মোমেন্টটা সবগুলো হাইড্রোজেন থেকে কার দিকে যাবে, নাইট্রোজেনের দিকে যাবে। ওভারঅল ডাইপোল মোমেন্ট বা যেটাকে আমরা নেট ডাইপোল মোমেন্ট বলি সেটা উপর দিকে কাজ করবে। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, তাই হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলোকে টানার প্রবণতা অ্যামোনিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি হবে। অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে যৌগগুলো আমার দেওয়া রয়েছে ডাইপোল মোমেন্ট হবে সবথেকে হাইয়েস্ট, ঠিক আছে। অ্যামোনিয়ার পর কোনটা হবে PH3, তারপরে হবে ASH3, আর তারপরে হবে আমাদের SPH3। যত ইলেকট্রোনেগেটিভিটি কমবে তত ডাইপোল মোমেন্টের মানটা কমবে। এছাড়াও আমরা জানি যে মিউ সমান E/D, এটা হচ্ছে ফর্মুলা, যেখানে E মানে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করে, আর ডিটা নির্ভর করে ডিস্টেন্সের ওপর। তো ইটা হচ্ছে আমার বেশি প্রায়োরিটিযুক্ত, অর্থাৎ আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে ইলেকট্রোনেগেটিভিটি দেখব, এবং ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে সেন্ট্রাল অ্যাটমের, তার ক্ষেত্রে আমাদের ডাইপোল মোমেন্টের মানটাও বেশি হবে। নেক্সট হচ্ছে দ্য বেসিক ক্যারেক্টার অফ দ্য হাইড্রাইডস অফ দ্য গ্রুপ 15, ঠিক আছে, এলিমেন্টস ডিক্রিজ ইন দ্য অর্ডার। তো এদের ক্ষেত্রে বেসিক ক্যারেক্টারটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো আমরা এখানে খুব ভালো করেই জানি যে অ্যাকচুয়ালি বেসিসিটি আমাদের বাঁ দিক থেকে ডান দিকে অর্থাৎ পর্যায় বরাবর কমে এবং নিচের দিকে বাড়ে, কিন্তু আমাদের হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায় বেসিসিটি হচ্ছে সবথেকে বেশি, অর্থাৎ হাইয়েস্ট বেসিসিটি দেখা যায়। তার কারণ একটাই, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং সাইজটা হচ্ছে খুবই ছোট। তাই নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে আমার লোন পেয়ার রয়েছে এবং বন্ড পেয়ারের ইলেকট্রনগুলোকে নাইট্রোজেন নিজের কাছে টেনে রাখে, ঠিক আছে। তাহলে এই লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার অর্থাৎ LP/BP এবং বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার মানে যেটাকে আমরা BP/BP, ঠিক আছে, LP/BP এবং BP/BP রিপালশন NH3 ক্ষেত্রে খুব বেশি হয়। NH3 ক্ষেত্রে এতটা বেশি হওয়ার জন্য নাইট্রোজেন ইলেকট্রনটাকে আর ধরে রাখতে পারে না, ফলে লোন পেয়ার ইলেকট্রনটাকে সহজেই নাইট্রোজেন কী করে, ডোনেট করে দেয়, ঠিক আছে। ফলে এর বেসিসিটি সবথেকে বেশি হয়। তারপর আস্তে আস্তে কী হয়, ভ্যালুগুলো কমে যায়। তাহলে প্রথম অপশানটা আমার উত্তর হবে। তারপরটা হচ্ছে লোয়েস্ট অ্যাসিডিক কোনটা। তো আমরা জানি যে অক্সিডেশন স্টেট যত বাড়ে, ঠিক আছে, অ্যাসিডিটি তত বাড়ে, এটা আমরা খুব ভালোভাবেই জানি। তো প্রথম যে অপশানটা দেওয়া রয়েছে এখানে আর্সেনিকের অক্সিডেশন স্টেট +3, তারপরের সি এর অপশানটাতেও হচ্ছে আমার +3, 2 নম্বর অপশানটাতে আমার হচ্ছে +5, আর লাস্টের অপশানটাতেও আমার +5। তাহলে আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি যে বি এবং ডি এদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট +5 হওয়ার জন্য এদের অ্যাসিডিটি তুলনামূলকভাবে বেশি হবে, কাদের তুলনায়, এ এবং সি এর তুলনায়। এইবার এ এবং সি এর মধ্যে ফসফরাস আছে আর আর্সেনিক আছে। তো আমরা জানি যে অ্যাসিডিটি ওপর থেকে নিচের দিকে কী হয়, আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তাহলে ফসফরাসটা আমার ওপরে রয়েছে, অর্থাৎ P4O6 ওপরে রয়েছে, আর AsO6 তারও নিচে রয়েছে, ঠিক আছে। AS4O6 যেটা আর কি, AS4O6 এটা নিচে রয়েছে। তাহলে অ্যাসিডিটি কার সব থেকে লোয়েস্ট হবে, AS4O6 এর অ্যাসিডিটি হয়ে যাবে সব থেকে লোয়েস্ট। তাহলে আমার প্রথম অপশানটা এখানে উত্তর চলে এলো। আচ্ছা বেশ, এই হচ্ছে ব্যাপার। হায়েস্ট কার হবে, হায়েস্ট হবে তার মানে আমার P4O10 হায়েস্ট হবে, তারপরে S4O10 হবে, তাহলে ডি আর বি হলো, তারপরে সি হবে, তারপরে এ হবে। এই হচ্ছে আমার টোটাল অ্যাসিডিটির অর্ডার। নেক্সট হচ্ছে যে কোন ফ্লোরাইডটা এক্সিস্ট করে না। একদম সহজ প্রশ্ন, NF5, কারণ নাইট্রোজেনের সমযোজ্যতা হচ্ছে ম্যাক্সিমাম, নাইট্রোজেনের কোভ্যালেন্সি বা সমযোজ্যতা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হচ্ছে কত অবধি হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে। 4-এর বেশি হতে পারে না। নাইট্রোজেন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট, তাই নাইট্রোজেন 5টা পরমাণুর সাথে যৌগ গঠন করতেও পারে না। আচ্ছা, বয়েলিং পয়েন্টটা কার লোয়েস্ট হবে। তো আমরা জানি যে মাস বাড়ার সাথে সাথে মলিকুলার মাস বাড়ার সাথে সাথে বয়েলিং পয়েন্টটা বাড়ে। তাহলে আমার এরকম একটা অর্ডার হওয়ার কথা ছিল, ঠিক আছে। আর্সেনিক অ্যান্টিমনি এখানে বিসমাথ অপশানে নেই, আমরা ওটাও লিখে রাখছি। কিন্তু যেহেতু অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ঘটে, তাই অ্যামোনিয়াটা কী হয়ে যাবে, এখানে হাইয়েস্ট পজিশনে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার এখানে অর্ডারটা কী হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা থাকবে না, অ্যামোনিয়াটা এখানে চলে আসবে, ঠিক আছে। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। বেশ, এখানে একটা জায়গা ভুল হচ্ছে, এটা বয়েলিং পয়েন্ট বলেছে, মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে অ্যামোনিয়াটা হাইয়েস্ট হয়ে যায়। তো বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এই জায়গাটাতে এটা হাইয়েস্ট হবে না, এটা এই পোর্শনটাতে চলে আসবে, মিডিল পোর্শনটাতে।
বেশ, মেল্টিং পয়েন্ট হলে হায়েস্ট হতো। তো যাই হোক, আমার সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আমার এখানে লোয়েস্ট বয়েলিং পয়েন্টটা চেয়েছে, অ্যামোনিয়া সম্পর্কে কিছু বলেনি। তাহলে লোয়েস্ট বয়েলিং পয়েন্ট কোনটা হয়ে গেল? pH3। আমার pH3টা হয়ে গেল উত্তর। বেশ, নাম্বার অফ ইলেকট্রন শেয়ার ইন দ্য ফর্মেশন অফ নাইট্রোজেন মলিকিউল। তাহলে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন আমরা ট্রিপল বন্ড করলাম। আচ্ছা, এখানে লোন পেয়ার দিলাম, এখানে লোন পেয়ার দিলাম। দেখো, এই নাইট্রোজেনটা 3টে ইলেকট্রন শেয়ার করেছে, এই ধারে নাইট্রোজেনটাও 3টে ইলেকট্রন শেয়ার করেছে। টোটাল এখানে 6টা ইলেকট্রন শেয়ার করে N2টা তৈরি হয়েছে। নাইট্রোজেন ইজ রিলেটিভলি ইনঅ্যাক্টিভ। নাইট্রোজেন তথাকথিত নিষ্ক্রিয়। তার কারণ হচ্ছে যে ডিসোসিয়েশন এনার্জি অফ ইটস মলিকিউল ইজ ফেয়ারলি হাই। অর্থাৎ নাইট্রোজেনের এই যে বন্ডটা, এই বন্ডটা ট্রিপল বন্ড হওয়ার জন্য এতটাই শক্তিশালী হয় যে বন্ডটাকে সহজে ডিসোসিয়েট করা যায় না। অর্থাৎ এই বন্ডটাকে ডিসোসিয়েট করার জন্য প্রচুর এনার্জি প্রয়োজন হয়, তাই ডিসোসিয়েশন এনার্জি এর ক্ষেত্রে খুব বেশি হয়, তাই এটা তুলনামূলকভাবে ইনঅ্যাক্টিভ প্রকৃতির হয়। পিওর নাইট্রোজেন ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ল্যাব বাই দ্য হিটিং এ মিক্সচার অফ, লাস্টের অপশানটা, NH4Cl প্লাস NaNO2। কী হয় বিক্রিয়াতে? NH4Cl প্লাস NaNO2। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যেটা তৈরি হয় NaCl আর NH4NO2। এই যে NH4NO2টা আমরা পেলাম, এই NH4NO2টাকে যদি আমরা হিট দিই তাহলে 2 অণু জল বেরিয়ে যাবে আর আমার নাইট্রোজেন গ্যাসটা আমার এখানে তৈরি হয়ে যাবে। ব্যাস, আমার নাইট্রোজেন প্রিপারেশন হয়ে গেল। এই হচ্ছে রিঅ্যাকশন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর দ্য নাইট্রোজেন? এই স্টেটমেন্টটা আমার কারেক্ট নয়, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে ডি অরবিটাল থাকে না। ঠিক আছে, নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই এর ক্ষেত্রে কোনো ডি অরবিটাল থাকে না। নেক্সট হচ্ছে ইউরিয়া, অর্থাৎ যার সংকেত হচ্ছে NH2CO NH2। এটা যখন আমাদের ওয়াটারের সাথে বিক্রিয়া করে তখন আমার প্রথমে তৈরি হয় NH2COO NH4, যেটা পরবর্তীকালে ভেঙে যায় এবং 2 অণু অ্যামোনিয়া এবং CO2 গ্যাস উৎপন্ন করে। বেশ, অ্যামোনিয়া আমার তৈরি হয়ে গেল। এই অ্যামোনিয়া যখন আবার কপার 2+ সলিউশনের সাথে যখন বিক্রিয়া করে তখন আমার যে প্রোডাক্টটা এখান থেকে তৈরি হয়, অর্থাৎ এই অ্যামোনিয়া যখন আমার কপারের সাথে যখন বিক্রিয়া করছে তখন এখান থেকে আমার তৈরি হবে CuNH3 2+। যদি আমরা এখানে কপার সালফেট নিই তাহলে বাইরে SO4 থাকবে। তাহলে এই যে সি যৌগটা ফর্ম হলো, এর কালারটাই হচ্ছে ডিপ ব্লু কালার। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এটা। পরের প্রশ্নটা তো একদমই সহজ। অ্যামোনিয়ার সাথে জলের বিক্রিয়াতে NH4+ এবং OH- উৎপন্ন হবে। নেক্সট চলে আসছে আমরা 52 প্রশ্নটায়। হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইডস অফ নাইট্রোজেন ইজ প্যারাম্যাগনেটিক? আমরা খুব ভালো করেই জানি যে NO2 হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, NO এবং NO2 হচ্ছে প্যারাম্যাগনেটিক। তো NO2 কেন প্যারাম্যাগনেটিক? কারণ নাইট্রোজেনের এখানে দেখো একটা আনপেয়ার ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, আনপেয়ার ইলেকট্রন থাকা মানেই এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। বাকিগুলো থাকে না, তাই এগুলো প্যারাম্যাগনেটিক নয়, এটা খেয়াল রাখবে। আচ্ছা, বেশ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নাইট্রিক অ্যাসিড অ্যানহাইড্রাইড? নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রেট কি? অ্যানহাইড্রেট মানে হচ্ছে জল বের করতে হয়। তাহলে হিট দিলাম, জল বেরোবে। দেখো, জল বের করা মানে তো আমাদের এখান থেকে H2O-কে বের করতে হবে। H2O বের করতে গেলে তাহলে আমাকে এখানে 2 অণু নিতে হবে, নাহলে তো H2O বের করা যাবে না। 2 অণু বেরোনোর পর, জল বেরোনোর পর আমার এখান থেকে 2টো নাইট্রোজেন পড়ে থাকছে আর 6টা অক্সিজেনের মধ্যে একটা বেরিয়ে গেছে, তাহলে আমার পড়ে থাকছে N2O5। ভেরি ইজি কোশ্চেন। হোয়েন কোপার ইজ হিটেড উইথ কনসেন্ট্রেট HNO3, আমরা জানি যে গাঢ় HNO3-র সাথে বিক্রিয়াতে আমাদের তৈরি হয় NO2, ইউট্রিক নাইট্রেট এবং NO2। ব্যাস, একদম সিম্পল প্রশ্ন। যদি ডাইলুট দিত তাহলে আমাদের NO তৈরি হতো। আচ্ছা, পরের প্রশ্নতে দেখো, জিঙ্ক গিভস H2 গ্যাস উইথ H2SO4 অ্যান্ড HCl। তো জিঙ্ক H2SO4 এবং HCl এর সাথে বিক্রিয়া করে যথারীতি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ZnSO4 এবং H2, ZnCl2 প্লাস H2। কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে তখন আমার এখানে যে হাইড্রোজেনটা উৎপন্ন হয় ঠিক কথাই, কিন্তু নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক পদার্থ। এর কারণে আমাদের NO3- কী হয়, অপরকে জারিত করে এবং নিজেই বিজারিত হয়ে যায়। বিজারিত হওয়ার ফলে আমাদের ওখান থেকে HNO3 থেকে NO2 উৎপন্ন হয় এবং জার্মান অক্সিজেন উৎপন্ন হয় এবং নেক্সট স্টেপে দেখা যায় যে হাইড্রোজেনটা উৎপন্ন হলো সেই হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ওয়াটার তৈরি করে। ঠিক আছে, ফলে হাইড্রোজেন গ্যাসটা পাওয়া যায় না। তো সেই কারণে আমরা এই অপশানটাতে আমরা ডাক দিলাম। বেশ, পরেরটা হচ্ছে সুগার কেন। সুগার কেন মানে হচ্ছে আমাদের C12 সুক্রোজ, H22O11। ঠিক আছে, এটাকে কেন সুগার বলা হয়ে থাকে বা সুগার কেন বলা হয়ে থাকে। এটা যখন অক্সিজেনের সাথে
মানে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে, তো নাইট্রিক অ্যাসিড থেকে আমাদের যে জার্মান অক্সিজেন পাওয়া যায়, ঠিক যেমন আগেরটা তো আমরা এই যৌগটা যখন তৈরি হয়েছিল এখানেও আমাদের নাইট্রিক অ্যাসিড থেকে জার্মান অক্সিজেন পেয়েছিলাম, সেই জার্মান অক্সিজেনটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমার অ্যাকচুয়ালি তৈরি করেছিল H2O, ফলে আমরা আর হাইড্রোজেন সেখানে পাইনি। তো এখানেও আমাদের নাইট্রিক অ্যাসিড থেকে যে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে তার সাথে সুগার কেন বিক্রিয়া করে কি তৈরি করবে, COOH তার হোল 2, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড উৎপন্ন করবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। ক অণু তৈরি করবে, তাহলে এখানে একটা 6 বসিয়ে দিলাম, বাঁদিকে একটা 6 বসিয়ে দিলাম, ঠিক আছে, তার মানে 6 অণু অক্সালিক অ্যাসিড আমার এখানে তৈরি হবে, আর বাকিটা আমার ওয়াটার তৈরি হয়ে যাবে, অর্থাৎ 5H2 আমার তৈরি হয়ে যাবে। তাহলে আমার এই অপশানটা অ্যান্সার চলে এলো। বেশ, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফসফরাস ইজ দ্য মোস্ট রিয়েক্টিভ। ঠিক আছে, আমরা খুব ভালো করে পড়েছি যে হোয়াইট ফসফরাস হচ্ছে আমাদের মোস্ট রিয়েক্টিভ, ঠিক আছে। বেশ, এবং সবথেকে বেশি মোস্ট রিয়েক্টিভ হওয়ার জন্য সবথেকে স্টেবিলিটিটা কম আর কি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর হোয়াইট অ্যান্ড রেড ফসফরাস এক্সেপ্ট, কোনটা ছাড়া বাকি স্টেটমেন্টগুলো ট্রু। আচ্ছা, তারা প্রত্যেকেই অক্সিডাইজড হয় হিটিং এয়ারের দ্বারা, ঠিক আছে, তারা সেম কাইন্ড অফ অ্যাটমস, তারা একে অপরে কনভার্ট হতে পারে, এগুলো সবই ঠিক আছে, শুধু এইটা ঠিক নয় যে বোথ আর সলিউবল ইন CH2। তার কারণটা হচ্ছে যে হোয়াইট ফসফরাসটা আমার সলিউবল, ঠিক আছে, হোয়াইট ফসফরাসটা CH2-তে সলিউবল, ঠিক আছে, কিন্তু রেড ফসফরাসটা হচ্ছে ইনসলিউবল। তাহলে হোয়াইট ফসফরাসটার ক্ষেত্রে আমরা লিখে রাখি হোয়াইট ফসফরাস সলিউবল ইন CH2 বাট রেড ফসফরাস নট সলিউবল ইন CH2, রেড ফসফরাসটা নয়, তাহলে এটা ভুল হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্নতে চলে আসে, এই কম্পাউন্ড এক্স আপন দ্য রিয়েকশন উইথ H2O, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াটারের সাথে বিক্রিয়া করে একটা কালারলেস গ্যাস তৈরি করে যা রোটেন ফিশ মেল। আমরা খুব ভালো করেই জানি রোটেন ফিশ মেল মানে হচ্ছে আমাদের ফসফিন গ্যাস। তো ক্যালসিয়াম ফসফাইড থেকে যখন এটা ওয়াটারের সাথে বিক্রিয়া করে আমরা খুব ভালো করেই জানি যে এখান থেকে ফসফিন গ্যাস আমাদের উৎপন্ন হয়, যেটা আমাদের ওই হোম সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই গ্যাসটার নাম দিয়ে দিলাম আমরা ওয়াই। এই গ্যাসটা, ফসফিন গ্যাসটা বলছে কপার সালফেট দ্বারা অ্যাবসর্ব হয়ে তৈরি করছে CU3P2 আর একটা প্রোডাক্ট আমাদের তৈরি করছে। বেশ, ঠিক আছে, আমাদের অ্যান্সার তো চলে এসেছে CA3P2। আচ্ছা, নেক্সট যে পার্টটা বলেছে যে কপার সালফেট এর সাথে যখন আমরা এই ফসফিনের বিক্রিয়া ঘটাবো তখন আমার এখানে তৈরি হবে CU3P2, আমার এখানে তৈরি হবে। তাহলে ঠিকই আছে, CU3P2 তৈরি হবে, আর প্যারালেলি আর একটা প্রোডাক্ট তৈরি হবে, সেটা হচ্ছে H2SO4। বেশ, তাহলে আমার অ্যান্সার দাঁড়িয়ে গেল 59A। নেক্সট হচ্ছে PH4I প্লাস NaOH, এদের বিক্রিয়াতে আমার কি তৈরি হবে, ঠিক আছে। তো এদের বিক্রিয়াতে আমাদের NaI তৈরি হবে, ঠিক আছে, আমরা যদি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ইন্টারচেঞ্জ করে বিক্রিয়াটা ঘটাই, আর আমার এখান থেকে ফসফিন গ্যাস উৎপন্ন হবে, আর আমার এখান থেকে ওয়াটার তৈরি হবে। বেশ, তাহলে আমার এখানে ফসফিন চলে এলো অ্যান্সার হিসাবে। আচ্ছা, নেক্সট চলে আসছে আমরা ROH, এটা তো অর্গ্যানিকের কোশ্চেন। ROH এর সাথে PCl3 যদি আমরা দিই তাহলে আমার RCl এবং আমার তৈরি হবে H3PO3, আর PCl5 দিলে আমার এখানটাতে তৈরি হয়ে যাবে POCl3। বেশ, এই হচ্ছে ব্যাপার। এখানেও ফসফরাসের অক্সিডেশন স্টেট +3, এখানেও থাকে +3, এখানে আমার +5, আর POCl3 তো আমার হচ্ছে +5। বেশ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিলেটেড টু PCl5 ফ্রম দ্য ফলোয়িং। PCl5-এর ক্ষেত্রে কোনটা আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট। PCl5-এর দেখো প্রথম স্টেটমেন্টটা আমার ইনকারেক্ট, কারণ এটা নন রিয়েক্টিভ মোটেও নয়, এটা ভেরি রিয়েক্টিভ এবং সহজেই এটা PCl5টা ভেঙে গিয়ে PCl3 + Cl2-তে ভেঙে যায়। আচ্ছা, বাকি যেগুলো দেওয়া রয়েছে যে 3 ইকুয়েটোরিয়াল PCl3 বন্ডস মেক্স 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা ঠিকই বলেছে টু ইচ আদার। আচ্ছা, তারপরে বাকি যে দুটো অ্যাক্সিয়াল সিএল রয়েছে, এই যে উপরে আর নিচে, এরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিয়াল PCl বন্ডস আর লঙ্গার, এই যে উপর নিচের যে PCl বন্ডগুলো সেগুলো দৈর্ঘ্যে বেশি হবে কার তুলনায়, ইকুয়েটোরিয়াল PCl যে বন্ডগুলো আছে তার তুলনায়, এটাও ঠিকঠাক আছে, শুধু প্রথম কার্ডটা ভুল। আচ্ছা, PCl3 রিয়েক্ট উইথ ওয়াটার টু ফর্ম, এই যে একটু আগে পড়লাম, H3PO3 তৈরি করে আর HCl তৈরি করে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অক্সো অ্যাসিডস অফ ফসফরাস আর স্ট্রংগেস্ট রিডিউসিং প্রপার্টি। এটা আমরা পড়েছি H3PO2, তার কারণটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, P ডবল বন্ড OH H, দুখানা আমার PH বন্ড আছে, ফলে আমাদের এখানে দুখানা জার্মান হাইড্রোজেন তৈরি হবে, ফলে কি হবে, রিডিউসিং প্রপার্টি বলেছে, নিজে অক্সিডাইজড হবে এবং অপরকে রিডিউস করার ক্ষমতা বেশি থাকবে, তাই এর ক্ষেত্রে রিডিউসিং প্রপার্টি সবথেকে বেশি। আমরা রিডিউসিং প্রপার্টির অর্ডার পড়েছি H3PO2 গ্রেটার দেন H3PO3 গ্রেটার দেন হচ্ছে H3PO4, যত বেশি PH বন্ড তত বেশি রিডিউসিং প্রপার্টি, হুইচ
ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর দ্য গিভেন অ্যাসিড। কারেক্ট স্টেটমেন্ট বলেছে ফসফেনিক অ্যাসিডের অপর নাম হচ্ছে H3PO2। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে মনোপ্রোটিক অ্যাসিড। ঠিকই বলছে তাই, কারণ এই একমাত্র যে এইচটা রয়েছে, এইচটা একমাত্র এখান থেকে বেরোতে পারে, তাই এটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। আর মানে বেসিসিটি হচ্ছে 1। আর ফসফোনিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের H3PO3, এর ক্ষেত্রে বেসিসিটি হচ্ছে 2, তাই এটাকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড। H3PO3 স্ট্রাকচার হচ্ছে এরকম, পি ডবল বন্ড OH, আর একটা OH থাকে আর একটা হাইড্রোজেন থাকে। তাহলে এখানে যেহেতু দুখানা OH রয়েছে, তাই আমার এখান থেকে এই এইচটা বেরোতে পারবে আর এই এইচটা বেরোতে পারবে, তাই এটা হচ্ছে ডাইপ্রোটিক অ্যাসিড। বেশ, এই গেল আমাদের প্রথম কার্ডটা H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, তারপরটা H3PO3 অর্থোফসফরাস অ্যাসিড। পরেরটা বলছে স্ট্রং রিডিউসিং বিহেভিয়ার অফ H3PO2 ইজ ডিউ টু। তার কারণ হচ্ছে এই যে এখানে এই কোশ্চেনটা দুখানা পিএইচ বন্ড থাকে এবং একটা OH বন্ড থাকে, সেই কারণে এটা স্ট্রং রিডিউসিং হয়। এই পিএইচের যে হাইড্রোজেনগুলো এগুলো বেরোতে পারে এখান থেকে, বেশ, জার্মান হাইড্রোজেন রূপে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ভ্যালিড ফর দ্য অক্সো অ্যাসিড অফ দ্য ফসফরাস। তো হাইপোফসফরাস অ্যাসিড ইজ ডাইপ্রোটিক, এটা ভুল। হাইপোফসফরাস মানে হচ্ছে আমাদের H3PO2। এর ক্ষেত্রে গঠন আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। তার কারণটা হচ্ছে এখানে আমাদের একটাই হাইড্রোজেন আছে যেটা H+ রূপে বেরোতে পারে, যেটা অক্সিজেনের সাথে বন্ড করা আছে, তাই এটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড, ডাইপ্রোটিক অ্যাসিড কখনোই নয়। বেশ, চলে আসছি 68-এর প্রশ্নটা। আমাদের এখানে অক্সিডেশন স্টেট জানতে চেয়েছে। ভেরি সিম্পল, আমাদের 5টা অক্সিজেনের জন্য -10, 4টা অক্সিজেনের জন্য 4, এখানটা হয়ে যাবে 6, তাহলে টোটালটা আমার 0 আসছে। তাহলে দুটো ফসফরাসের জন্য 6, তাহলে একটা পি এর জন্য কত হবে, তাহলে 3। বেশ, একটা বেরিয়ে গেল +3। আচ্ছা, পি এর জন্য +3 হলো তাহলে আমাদের। আচ্ছা, বেশ, +3। আচ্ছা, এখানটাতে তাহলে সেমভাবে আমরা করতে পারবো। এটা -12, এটা +4, তাহলে এখানটা +8 করতে হবে, তবে আমার টোটালটা 0 আসবে। তার মানে আমার দুটোর জন্য 8, তাহলে একটার জন্য হচ্ছে +4। লাস্টেরটা আমরা করে ফেলি একই রকম প্রসেসে। আচ্ছা, -14, তাহলে 4টে হাইড্রোজেনের জন্য +4, তাহলে এটাকে আমাকে 10 করতে হবে, তাহলে আমার টোটালটা 0 হচ্ছে। দুটো ফসফরাসের জন্য 10, একটার জন্য +5, তাহলে 3, 4, 5 লাস্টের অপশানটা। নেক্সট প্রশ্ন হচ্ছে P4O10, এখানে ব্রিজিং অক্সিজেন অ্যাটম জানতে চেয়েছে। তাহলে এর গঠনটা আমরা জানি ঠিক এরকম, POP, POP, OP, OP। বেশ, এখানে অক্সিজেন দ্বারা এটা বন্ড থাকে এই। আর P4O6 হলে এবার P ডবল বন্ড O, P4O10 হয়ে গেল। তাহলে আমার এখানে ব্রিজিং অক্সিজেন অ্যাটম কটা জানতে চেয়েছে। ব্রিজিং অক্সিজেন অ্যাটম আমার এখানে আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে আমার এখানে অ্যান্সার চলে এলো কটা, 6টা আমার এখানে অ্যান্সার চলে এলো। নেক্সট প্রশ্ন চলে আসছে আমার হাইপোফসফরাস অ্যাসিড, মানে একদম প্রথম কার্ডটা H3PO2 এর স্ট্রাকচার আমার জানতে চেয়েছে। H3PO2 এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা। H3PO2 মলিকুলার ফর্মুলা অফ অ্যান অ্যাসিড অফ ফসফরাস, এর নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এর বেসিসিটি কত, 1, তার কারণে এই একটা H আছে, H+ রূপে বেরোতে পারবে। Which one of the following substance is used in the lab for fast drying of neutral gas? আমরা জানি নিউট্রাল গ্যাস এবং অ্যাসিডিক যে সমস্ত গ্যাস রয়েছে সেগুলোকে ড্রাই করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা P2O5, অর্থাৎ শুষ্ককরণের কাজে যেমন ব্যবহার করি। ঠিক যেমন অ্যামোনিয়াকে শুষ্ককরণের জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করে থাকি, ঠিক সেই রকম আর কি। H2S গ্যাসকে শুষ্ককরণের জন্য আমরা P2O5 ব্যবহার করি, ঠিক তেমনি নিউট্রাল গ্যাসকে শুষ্ককরণের জন্য আমরা P2O5 ব্যবহার করি। P2O5কে যখন ওয়াটার দ্বারা হিট করা হয় তখন আমাদের এখানে কি প্রোডাক্ট তৈরি হয় সেটা আমার এখানে জানতে চেয়েছে। তো P2O5 এর সাথে আমরা ওয়াটারের বিক্রিয়া ঘটালাম, আমার এখান থেকে তৈরি হয়ে যাবে H3PO4। H3PO4 মানে হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, ঠিক আছে। বেশ, এই রিঅ্যাকশনটা খেয়াল রাখবো আমরা। বেসিসিটি অফ অর্থোফসফরিক অ্যাসিড মানে H3PO4 এর বেসিসিটি জানতে চেয়েছে। এর গঠনটা হচ্ছে ঠিক এরকম, 3খানা OH থাকে, প্রত্যেকটা H+ রূপে বেরোতে পারবে, ফলে বেসিসিটি হচ্ছে কত, 3। হোয়েন অর্থোফসফরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের H3PO4 এর কথা বলছে। এটাকে অ্যাকচুয়ালি কি হয়, হিট দিলে, যদি আমরা 525 কেলভিন টেম্পারেচারে যদি আমরা হিট দিই, তাহলে এখান থেকে আমার 1 অণু জল বেরিয়ে যায়। 1 অণু জল বেরিয়ে প্রথমে তৈরি হয় এই যৌগটা H4P2O7, থাকে পাইরোফসফরিক অ্যাসিড। হিট দিলেই আমার জল বেরিয়ে পাইরোফসফরিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, হিট দিলে তবে এটা হয়। আচ্ছা, এটাকে যদি আমরা আর একটু বেশি হিট দিয়ে দিই, অর্থাৎ 875 কেলভিন, তখন এখান থেকে আর এক অণু জল বেরিয়ে যায়, দিয়ে আমার এখানে যেটা তৈরি হয় যে 2HPO3 হচ্ছে আমাদের মেটাফসফরিক অ্যাসিডের সংকেত। মেটাফসফরিক অ্যাসিড আমার এখানে তৈরি হয়।
আচ্ছা, তাহলে আমার মেন প্রোডাক্ট কী দাঁড়ালো, আমাদের এখানে HPO3 মেটাফসফরিক অ্যাসিড তৈরি হবে। 600 ডিগ্রি বানিয়ে মোটামুটি আমাদের 875 কেলভিন টেম্পারেচারটা মোটামুটি আমাদের দাঁড়াচ্ছে। বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রশ্নগুলো আমাদের এখানেই শেষ হলো, ঠিক আছে। বেশ, পরে ভিডিওতে আমরা গ্রুপ 16টা সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।